আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে আজকে আবারও লাইভে আসছি সলভ ক্লাস করার জন্য। আচ্ছা, তো যেটা হচ্ছে যে তোমাদের তোমরা তো এই এত অনেকগুলা দিন হয়েছে মোটামুটি ক্লাস করতেছো। তো তোমরা জানো যে আমাদের প্রত্যেকটা ক্লাসের একটা সলভ ক্লাস হয়, যেটাতে আমরা তোমাদের প্রবলেম, তোমাদের রেগুলার এক্সামের কোয়েশ্চেন যেগুলো আলোচনা করা উচিত, বিগত বছরের প্রশ্ন, তোমাদের অনেক বেশি আসা কমেন্ট, এগুলা নিয়ে কথাবার্তা বলি। তো এটাই বলবো, হ্যাঁ ক্লাস শেষে পিডিএফ দেয়া হবে, এটা কমেন্ট করার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, তো আমাকে একটু জাস্ট তোমরা কমেন্টের মাধ্যমে জানাও যে সাউন্ড ভিডিও সবকিছু ঠিক আছে নাকি। এটা জানালে পরে আমি আমার ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, ক্লিয়ার আছে না? ওকে, কমেন্ট আসছে অল ক্লিয়ার, তাহলে আমি কথা শুরু করি। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমাদের সলভ ক্লাসের জন্য আমি যে জিনিসটা তোমাদের নিয়ে আসছি সেটা হচ্ছে যে তোমাদের যে রেগুলার সরি তোমাদের যে রেগুলার এক্সামটা হয়েছে সেই রেগুলার এক্সামের কিছু কোয়েশ্চেন আমার কাছে মনে হয়েছে যে তোমাদের সাথে একটু আলোচনা করা উচিত। তো ওই রেগুলার এক্সামের কোয়েশ্চেনগুলো আমি তোমাদের সাথে একটু ডিসকাস করব, এবং সেই সাথে তোমাদের তো অনেকগুলা গ্রুপ আছে মেডিকেল অ্যাডমিশন টেস্টে, যারা কোচিং করছে তাদের অনেকগুলা গ্রুপ আছে আমাদের। তো বিভিন্ন গ্রুপে যে কমেন্টগুলো আমি দেখছি যে বারবার করে স্টুডেন্টরা করছে, এগুলা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে এগুলা তোমাদেরকে একটু তোমাদের যেহেতু ওরা তোমাদেরই ব্যাচমেট, এবং যেহেতু ওরাই হচ্ছে গিয়ে তোমাদেরকে কমেন্টগুলো করেছে, তো আমার কাছে মনে হচ্ছে যে এগুলো তোমাদেরও জিজ্ঞাসা হতে পারে। তাই আমি কিছু এরকম কমেন্ট তোমাদের সাথে ডিসকাস করব, আর সেই সাথে হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো ডিসকাস করব। আচ্ছা, এখন এরিকা শর্মা, তারপর হচ্ছে অপরিচিতা চৌধুরী কলি, জাকির হোসেন, তোমাদেরকে শেষবারের মতো বলছি, আর একটা উল্টাপাল্টা কমেন্ট থাকলে এক্ষুনি আমি ব্লক করে দিব। বুশরা মজুমদার, অপ্রয়োজনীয় কমেন্ট করা যাবে না। গতদিনের ক্লাসে কিন্তু 3জন ব্লক খাইছিল, এবং তারপরে একজনের মা আমাকে ফোন করে রিকোয়েস্ট করে তারপরে এই গ্রুপে আবার রিজয়েন করছে। তো এই ধরনের সিচুয়েশন তোমাদের জন্য বিব্রতকর, আমাদের জন্য বিব্রতকর, এবং সবচেয়ে বেশি বিব্রতকর হচ্ছে তোমাদের বাবা মার জন্য, কারণ তারা তোমাদের জন্য এত কষ্ট করছে। আবার তোমরা এই ধরনের উল্টাপাল্টা কাজ করলে তাদেরকে যদি আমাদের কাছে তোমাদের জন্য ছোট হয়ে মাফ চাইতে হয়, তাহলে তোমাদের একটু বোঝা উচিত নিজেদের বাবা মাদেরকে এতটা অপমানিত করো না, কেমন? অযথা অযৌক্তিক কমেন্ট করে ব্লক খেও না। আমি কিন্তু একদম স্ট্রেট কাট ক্লাসের ডিসিপ্লিন বজায় রাখার জন্য কোনো মার্সি করি না। উল্টাপাল্টা কমেন্ট যে করে আমি সাথে সাথে তাকে ব্লক করে দিই, কারণ আমার ক্লাসের ডিসিপ্লিন আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং যেই বাচ্চাগুলো ভালো, যারা শিখতে চায়, আমি কিছুতেই তাদের ক্ষতি হতে দিব না। তারা তোমাদের অপ্রয়োজনীয় কমেন্টের জন্য ক্লাসে মনোযোগ দেওয়া সত্ত্বেও ক্লাসটা ভালো করে করতে পারে না। এই জন্য আমি ক্লাসের ডিসিপ্লিন কখনোই নষ্ট হতে দিই না। একটা মাত্র উল্টাপাল্টা কমেন্ট দেখার সাথে সাথে ব্লক করে দিব। ভিডিও কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, আমি চেক করেছি। যদি কারোর কোনো অসুবিধা থেকে থাকে, ইন দ্যাট কেস একটু ভিডিওটা থেকে বের হয়ে যাও, নেট কানেকশন চেক করে রিফ্রেশ দিয়ে আবার নতুন করে ভিডিওটাতে এন্টার করো, দেখবা ক্লিয়ার পাবা। আচ্ছা, তো আসো আমি তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে আজকের সলভ ক্লাসটা শুরু করি। আচ্ছা, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনের প্রথম অংশের সলভ ক্লাস। এখানে যেটা হচ্ছে গিয়ে আমি তো আমার পরিচয় তোমাদের সাথে কালকেই হয়েছে, সো তুমি জানো। আচ্ছা, অধাতু বইয়ে লেখা 18 বাট পর্যায় সারণী 20। আচ্ছা, বইয়ে যেটা লেখা আছে এইটা পড়বা, 18টা অধাতু পড়বা। আচ্ছা, এখন এই মুহূর্তে তোমরা কমেন্ট করো না, আমি লাস্টে আমার কথা শেষ হলে পরে তোমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিব, তোমরা চাইলে তখন তোমাদের প্রবলেম কমেন্ট করতে পারবা। কিন্তু এখন তোমরা প্রবলেম কমেন্ট করো না, কারণ এখন আমি ক্লাসে মনোযোগ দিব। ক্লাসের মাঝখানে কমেন্টের রিপ্লাই দিতে গেলে ক্লাসের ডিস্টারবেন্স হবে, কেমন? তো তোমরা একটু অপেক্ষা করো, আমি ক্লাসটা শেষ হলে পরে তোমাদেরকে একটা 5 মিনিট সময় দিব। ওই 5 মিনিটে তোমরা তোমাদের কোনো কনফিউশন থাকলে কমেন্ট করতে পারবা। এখন একটু ধৈর্য ধরে শান্ত হয়ে বসো, মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শুনো।
যেহেতু তোমাদের এতগুলা গ্রুপে আমি অলরেডি ক্লাস নিছি এবং এত বছর ধরে আমি মেডিকোতে কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি, সো এতটুকু ভরসা তোমাদের রাখা উচিত যে আপু জানে কোন জায়গাগুলোতে আমাদের প্রবলেম হবে। তো আমি সেই জায়গাগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। এই জন্য একটু ধৈর্য ধরতে হবে, একটু চুপ থেকে মনোযোগ দিয়ে ক্লাসটা শুনতে হবে। ক্লাসটা শেষ হলে আমি সময় দিব, তখন তোমরা কমেন্ট করতে পারবা। এখন যদি কেউ কমেন্ট করো আমি কিন্তু রিপ্লাই দিব না এবং পরে ওই কমেন্টটা আনসিন থেকে যাবে। আচ্ছা, তাহলে আসো শুরু করি। আজকের ক্লাসে কি কি থাকবে? আজকের ক্লাসে রেগুলার এক্সামের কোয়েশ্চেনের প্রবলেমগুলো থাকবে, সেই সাথে তোমাদের বিভিন্ন গ্রুপে তোমাদের ব্যাচমেটদের এবং তোমাদের করা কমন প্রবলেম কমেন্টগুলো থাকবে এবং সেই সাথে বিগত বছরের কিছু প্রশ্ন থাকবে। প্রথমেই আমরা রেগুলার এক্সামের যে মানে প্রশ্নগুলো আমার কাছে মনে হয়েছে তোমাদেরকে সলভ করে দেওয়া উচিত সেগুলো নিয়ে কথা বলছি। আচ্ছা, প্রথমেই দেখো 1 নাম্বার প্রশ্ন, আয়নীকরণ শক্তির জন্য কোনটি সত্য নয়? আচ্ছা, এখানে দেখো বলেছে যে 1 নম্বরে বোরন বেরিলিয়ামের চেয়ে কম, 2 নম্বরে বলেছে লিথিয়াম বেরিলিয়ামের চেয়ে কম, 3 নম্বরে বলেছে কার্বন নাইট্রোজেনের চেয়ে কম, আর 4 নম্বরে বলেছে অক্সিজেন নাইট্রোজেনের চেয়ে বেশি। আচ্ছা, তো এখানে যেটা হচ্ছে যে 1 এবং 4 এই দুইটা অপশন একদম হুবহু তোমাদের বই থেকে ডিরেক্ট তুলে দেয়া লাইন। এই যে দেখো, এই লাইনটা গতদিন ক্লাসেও তোমাদেরকে দেখাইছি, দাগানো বইয়ের যে পিডিএফ সেখানেও তোমাদেরকে দাগাই দেয়া হয়েছে এবং এইখানেও কিন্তু তোমাদেরকে এটা মার্ক করে দেয়া হয়েছে। কেমন? তো এই যে এই লাইনটা থেকে ডিরেক্ট তুলে দেয়া প্রশ্ন যে বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম অপেক্ষা কম, তার কারণ হচ্ছে আমরা জানি যে বোরন আর বেরিলিয়ামের ভেতরে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটে। ঘটনাটা হচ্ছে যে আমরা জানি যে সুস্থিত ইলেকট্রন বিন্যাস যদি কারো থাকে সেখান থেকে ইলেকট্রন সরায় আনতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যার কারণে বেরিলিয়াম আর বোরনের মাঝে ব্যতিক্রমের সৃষ্টি হয়। এই ব্যাখ্যাটা তোমার বইতে এই যে জায়গাটা আমি এখন দেখাচ্ছি এই জায়গাটাতে লেখা আছে। সো তোমরা এখানে এটা জাস্ট হচ্ছে পিডিএফটা ডাউনলোড করবা বা তোমাদের দাগানো বইটা ডাউনলোড করে এটা পড়ে ফেলবা। আর দেখো অক্সিজেন নাইট্রোজেনের চেয়ে বেশি, এটা কিন্তু ভুল। কেন ভুল? কারণ হচ্ছে দেখো এখানে লেখা আছে যে অক্সিজেন আর নাইট্রোজেনের বেলায় একটা ব্যতিক্রম ঘটনা ঘটে, যে নাইট্রোজেনেরটা অক্সিজেনের চেয়ে কম হয়, সুতরাং অক্সিজেনেরটা নাইট্রোজেনের চেয়ে কম হয়, সুতরাং এই স্টেটমেন্টটা এখানে ভুল। ঠিক আছে? আচ্ছা, তো আমি মোটামুটি দেখলাম যে ডি ভুল, এ ঠিক আছে, কিন্তু বি আর সি সম্পর্কে আমি এখনো জানি না। বি আর সি আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে আসো বি আর সি ক্লিয়ার করি। আমি গতদিন যখন তোমাদেরকে পড়াইছি তখন বারবার করে তোমাদেরকে একটা কথা শিখাই দিছি যে পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার সহজ নিয়ম হচ্ছে বাম থেকে ডানে গেলে এই 3টা কমে আর বাদবাকি সমস্ত কিছু বাড়ে। এখন দেখো পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আয়নীকরণ শক্তিটা বাড়ছে। এখন আমরা এটা জানি যে পর্যায় সারণীতে আমরা যত বাম থেকে ডানে যাচ্ছি ততই 1 2 3 4 5 6 7 8 করে 18 পর্যন্ত গ্রুপ নাম্বারটা বাড়ে। সুতরাং যার গ্রুপ নাম্বারটা বেশি সে ডানে অবস্থান করবে, সুতরাং যার গ্রুপ নাম্বার বেশি সে ডানে অবস্থান করবে, সুতরাং তার আয়নীকরণ শক্তি বেশি হবে। তাহলে লিথিয়াম আর বেরিলিয়ামের মাঝে লিথিয়াম হচ্ছে গ্রুপ 1 আর বেরিলিয়াম হচ্ছে গ্রুপ 2, সুতরাং এখানে বেরিলিয়াম যেহেতু ডানে সুতরাং ঠিক আছে, বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি লিথিয়ামের চেয়ে বেশি, দ্যাটস এটা ট্রু। আচ্ছা, তারপরে দেখো কার্বন আর নাইট্রোজেন, কার্বন হচ্ছে তোমার গ্রুপ 6 আর নাইট্রোজেন হচ্ছে তোমার গ্রুপ 7, যেহেতু নাইট্রোজেন ডানে আছে সুতরাং নাইট্রোজেনেরটা কার্বনের চেয়ে বেশি হবে, সুতরাং এটাও সত্যি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে এখানে অপশন এ ঠিক আছে, অপশন বি ঠিক আছে, অপশন সি ঠিক আছে, একমাত্র অপশন ডিটা ভুল। সুতরাং এখানে সত্য নয় বা ভুল যদি আমাকে বলে তাহলে অ্যান্সার হবে ডি। কেমন? আচ্ছা, আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে ক্লাসের মধ্যে রুটিন চাওয়া এটা কেমন ধরনের বোকামো টাইপের একটা কমেন্ট হলো? আব্দুল্লাহ আল, ক্লাসের মধ্যে কেন তুমি রুটিনের কমেন্ট চাচ্ছ? এটা ক্লাস হচ্ছে না? তোমার বোঝা উচিত না যে এখানে রুটিন চাওয়ার কথা না? রুটিন চাওয়ার জন্য অন্য পোস্ট আছে, সেখানে কমেন্ট করতে হবে, এখানে শুধুমাত্র ক্লাস রিলেটেড কথা হবে। আচ্ছা,
এখানে বলা হচ্ছে যে নিচের কোন মৌলটার প্রথম আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি। আচ্ছা, এটা হচ্ছে যে দেখো, আমি তোমাদেরকে বলছিলাম যে যখন তোমাকে চারটা মৌল দিবে এবং চারটা যখন আলাদা আলাদা গ্রুপ হবে, তখন তোমরা কি করবা, গ্রুপ কাউন্ট করবা। গ্রুপ কাউন্ট করে তোমরা দেখবা যে কে সবচেয়ে কার গ্রুপ নাম্বারটা সবচেয়ে বেশি, মানে কে সবচেয়ে ডানে বসে আছে। যে সবচেয়ে ডানে বসে আছে তার তোমার হচ্ছে গিয়ে পর্যায়বৃত্ত ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এগুলো বেশি হবে, আর পরমাণুর আকার কম হবে। আর যখন তোমাকে একই গ্রুপের চারটা মৌল দিবে, তখন তোমাকে উপর থেকে নিচে চিন্তা করতে হবে। তাহলে দেখো এখানে কি বলছে যে কার আয়নীকরণ শক্তি বেশি। এখন দেখো তো ভাইয়াপুরা, ছোট ভাইয়া আপুরা দেখো, একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হচ্ছে, আয়নীকরণ শক্তি বাড়ছে। আর আমরা কি জানি, একই গ্রুপে উপর থেকে নিচে গেলে বিপরীত ঘটনা ঘটবে। তার মানে একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তিটা কমবে। তাহলে এখন দেখো এখানে আমাকে একই গ্রুপের চারটা দিছে, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, লিথিয়াম, চারজনই একই গ্রুপ। তাহলে আয়নীকরণ বিভব সবচেয়ে বেশি কার জানতে চাইছে। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, কমে। তাহলে যেটা সবচেয়ে উপরে আছে সেটার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে বেশি, আর যেটা সবচেয়ে নিচে আছে সেটার আয়নীকরণ শক্তি হবে সবচেয়ে কম। আমার কাছে চাইছে কোনটার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। তাহলে আমি দেখব কোনটা সবচেয়ে উপরে বসা। এখানে লিথিয়াম সবচেয়ে উপরে বসা, সুতরাং এখানে অ্যান্সার হবে ডি। কেমন? এইটা আমি তোমাদেরকে গতদিন ক্লাসেও বললাম, আবার আজকেও বলে দিলাম। আমি আশা করব যে এটা নিয়ে তোমাদের আর কখনোই সমস্যা হবে না। কেমন? আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছিল, সেটা হচ্ছে চার্জ ঘনত্ব নিয়ে। তো তোমরা অনেকেই বুঝতে পারোনি যে চার্জ ঘনত্বটা আসলে কিভাবে করে বের করতে হয়। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে চার্জ ঘনত্ব, এই টপিকটা আমি গুহ স্যারের বই থেকে দিছি। গুহ স্যারের বইয়ের এখানে এই টপিকটা আছে। তোমরা এই ক্লাস লেকচারের পিডিএফটা আপলোড করে দিলে এটা ডাউনলোড করে পড়ে নিতে পারবা। আর যাদের কাছে গুহ স্যারের বই আছে তারা স্যারের বই থেকে সরাসরি পড়তে পারবা। এখন আসো, চার্জ ঘনত্ব কম বা বেশি এটা কিভাবে বের করতে হয়। আচ্ছা, এটা হচ্ছে, মনে করো তুমি যখন তোমার স্কুল বা কলেজের ক্লাসরুমটা যদি তুমি কল্পনা করো, যে তুমি তোমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন ক্লাসরুমে থাকো, মনে করো ক্লাসরুমটা যখন অনেক বড় হয়, তখন তোমরা বন্ধু বান্ধবরা বড় ক্লাসরুমটাতে ছড়ায় ছিটায় বসে থাকতে পারো। কিন্তু তোমাদের একই সংখ্যক বন্ধু বান্ধবকে যদি একটা ছোট ক্লাসরুমে ট্রান্সফার করে দেওয়া হয়, তখন কি হবে, সেখানে তোমাদের কিন্তু চাপাচাপি করে থাকতে হবে। তাহলে কি হবে, তোমাদের ঘনত্বটা বেড়ে যাবে। একই রকম কোনো পদার্থের ভেতরে যখন পরমাণুর আকারটা বড় হয়, তখন কি হয়, চার্জগুলো পরস্পর থেকে দূরে দূরে অবস্থান করে বলে চার্জ ঘনত্ব কম হয়। আর যখন পরমাণুর আকার ছোট হয়, তখন অল্প জায়গায় অনেকটুকু চার্জ থাকতে হয় বলে চার্জ ঘনত্ব বেশি হয়। তার মানে কি বাবু, তার মানে চার্জ ঘনত্ব বেশি বলতেছে, অর্থাৎ জানতে চাচ্ছে কার আকার সবচেয়ে ছোট। তাহলে দেখো আমরা কি জানি, আমরা জানি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বাড়ে, আর একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার কমে। তাহলে এখানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম একই গ্রুপ। তাহলে এখানে আমাকে উপর থেকে নিচে দেখতে হবে। তাহলে উপর থেকে নিচে পরমাণুর আকার বাড়ে, তাহলে সবচেয়ে উপরে যে আছে তার আকার সবচেয়ে ছোট। আর আকার সবচেয়ে ছোট মানে চার্জগুলা কাছাকাছি থাকবে, অর্থাৎ আকার সবচেয়ে ছোট মানে চার্জ ঘনত্ব বেশি হবে। এই জন্য এখানে লিথিয়ামের চার্জ ঘনত্ব বেশি। সুতরাং এখানে অ্যান্সারটা হচ্ছে লিথিয়াম। কেমন? আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে নিচের কোনটা ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে অসামঞ্জস্যপূর্ণ। মানে তোমার কাছে জানতে চাচ্ছে যে কোনটা আসলে ভুল, ঠিক আছে? তো এটাও কিন্তু ওরকম একইভাবে আমরা করব। এই যে এই বক্সটার কথা কালকে বারবার করে বলছি না, যে এই বক্সটাই তোমার পুরা পর্যায় সারণী চ্যাপ্টারের যত রকমের প্রশ্ন আছে সব কিছুতে কাজে লাগবে। আসলেও তাই, এই বক্সটার উপর ভিত্তি করেই তোমাকে অনেক কিছু ফেস করতে হবে। আচ্ছা, এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফসফরাস আর সালফার, এদের মাঝে আমরা কি জানি যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি কি হয়, বাড়ে। সুতরাং ফসফরাস আর সালফারের মাঝে যেহেতু সালফার ডানে, সুতরাং সালফারের ইলেকট্রন আসক্তিটা বেশি হবে। সুতরাং এখানে আমার অপশন সিটা ঠিক আছে।
এখন আসো এইটা, এই অংশটা আমি তোমাদেরকে গতকালকে ক্লাস লেকচারে দেখাইছিলাম এবং বলছিলাম যে তোমাদের যাদের নতুন বই তাদের বইতে এটা আছে, আর যাদের পুরাতন বই তারা একটু কষ্ট করে পিডিএফ দেখে পড়বা। তো এখানে কিন্তু ফ্লোরিন আর ক্লোরিনের ব্যতিক্রমের যে কথাটা, যে আকারের জন্য চার্জ ঘনত্ব রিলেটেড একটা ঝামেলার কারণে যে ফ্লোরিন আর ক্লোরিনের ব্যতিক্রম হয়, সেটা কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। প্লাস এখানে একদম ডিরেক্ট লাইন লিখে দেওয়া আছে নিচে যে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি কার্বন নাইট্রোজেন দুজনের চেয়েই কম হয়। তো যেহেতু কম হয়, সুতরাং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তোমার দেখতে পাচ্ছি যে এখানে আমার পি ঠিক আছে, এ ঠিক আছে, বি ও ঠিক আছে, একমাত্র এখানে ভুল স্টেটমেন্ট হচ্ছে ডি। ঠিক আছে, সুতরাং অ্যান্সার ডি। আচ্ছা, নিচের কোনটার ইলেকট্রন আসক্তির মান শূন্য? নিচের কোনটার ইলেকট্রন আসক্তির মান শূন্য, এই প্রশ্নটা তোমরা অনেকেই বুঝো নাই যে এটা কোথা থেকে করা হয়েছে। ইলেকট্রন আসক্তির মান শূন্য এই প্রশ্নটা আমি গুহ স্যারের বই থেকে করছি, এবং গুহ স্যারের বইয়ে কোন জায়গা থেকে করছি সেই জায়গাটা আমি তোমাকে এখানে এই যে কেটে এনে দিছি। এই অংশটা একটু পিডিএফটা ডাউনলোড করে পড়ে ফেলবা। দেখো এখানে বলা আছে মৃৎক্ষার ধাতু, নোবেল গ্যাস, তারপর আরো কিছু মৌলের কথা বলা আছে যে এদের ইলেকট্রন আসক্তির মান শূন্য হয়। এটা থেকে কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা একটু তোমরা পড়ে নিবা। আচ্ছা, নিচের কোন আয়নের আকার সবচেয়ে বড়? আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে দেখো গতদিন আমি তোমাদেরকে এই প্রশ্নটা ক্লাসে করে দেখাইছিলাম। ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম যে হচ্ছে ওই প্রশ্নটা ছিল যে কার আকার সবচেয়ে ছোট, আর এখন আমরা দেখবো কার আকার সবচেয়ে বড়। আমি তোমাদেরকে বলছিলাম যে যখন তোমাদেরকে 4টা মৌল দিবে তখন তোমরা গ্রুপ কাউন্ট করবা, যদি একই গ্রুপের হয় তাহলে উপর থেকে নিচে দেখবা, আর যদি তোমাকে আয়ন দেয় তাহলে গ্রুপ আর উপর থেকে নিচে দিয়ে হবে না, তখন আমাকে ইলেকট্রন আর প্রোটন সংখ্যার পার্থক্য দেখতে হবে। আচ্ছা, তো আমি তোমাদেরকে বলছিলাম যে যাকে যত কম ইলেকট্রন দেওয়া হবে তার আকার তত ছোট হবে, অর্থাৎ ধনাত্মক চার্জ যত বেশি হবে, যার থেকে আমি যত কেড়ে নিব তার আকার তত ছোট হবে। আর ঋণাত্মক চার্জের বেলায় যাকে যত অতিরিক্ত আমি বসাই দিব, কি বলে, ইলেকট্রন জোর করে করে বসাবো, সে তত বিরক্ত হয়ে আকারটা বড় করে ফেলবে। তাহলে এখানে দেখো ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেনের মাঝে একমাত্র সোডিয়ামটা হচ্ছে ক্যাটায়ন, সো ওর এখানে সবচেয়ে বড় হওয়ার কোনো প্রশ্নই নাই। সুতরাং এখানে এটা আগেই বাদ, বাকি থাকলো 3টা। এখন আমি দেখব এই 3টার মাঝে অতিরিক্ত খাবার কাকে সবচেয়ে বেশি দেওয়া হয়েছে। ওকে 1টা, ওকে 2টা, ওকে 3টা বেশি দেওয়া হয়েছে। সুতরাং এখানে আমার এই 1টা 2টা 3টা বেশি দেওয়া হয়েছে, সুতরাং এখানে আমার নাইট্রোজেনটা সবচেয়ে বেশি বিরক্ত হবে, সুতরাং নাইট্রোজেন আকারটা সবচেয়ে বেশি প্রসারিত করবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে তোমার নাইট্রোজেন। এই যে এইমাত্র আমি যে ব্যাখ্যাটা বললাম যে এই যে ধনাত্মক আর ঋণাত্মক আয়নের যে ব্যাপারটা, এই ব্যাখ্যাটা এইটা হচ্ছে তোমার এই নতুন বই 297 আর 298 পাতায় আছে। একটু তোমাদেরকে এটা, যাদের পুরাতন বই তারা একটু এটা ডাউনলোড করে পড়বা। আচ্ছা, লিগ্যান্ডের যেই বিষয়টা, এটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে পার্ট 2 অংশে ডিটেইল আছে, আর আজকে যতটুকু আছে সেটা আমি তোমাদের গতদিনের ক্লাসে বলেছি, ওইটা তোমরা গতদিনের ক্লাসের ভিডিওটা দেখলে পেয়ে যাবা। আর বাকি লিগ্যান্ড নিয়ে কথা তোমাদের এই চ্যাপ্টারের যে কম্পেনিয়ন বুকটা দেয়া আছে, সেই কম্পেনিয়ন বুকটাতে তুমি দেখবা যে কিছু লিগ্যান্ডের এক্সাম্পল দেয়া আছে, সেগুলো পড়ে ফেলবা, তাইলেই মোটামুটি তোমার লিগ্যান্ড কমপ্লিট হয়ে যাবে। এখানে ক্লাসে ওরকম করে লিগ্যান্ড বলার মতো কিছু আসলে নাই। আর আরেকজন যেটা বলতেছো যে অক্সিজেন নাইট্রোজেনের চেয়ে কম, সেটা হচ্ছে আয়নীকরণ শক্তি, কিন্তু ইলেকট্রন আসক্তি অক্সিজেনেরটা নাইট্রোজেনের চেয়ে বেশি। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে এখানে হচ্ছে গিয়ে আচ্ছা, আমি আবারও, তোমরা উল্টাপাল্টা কমেন্ট করা শুরু করছো, এখন কমেন্ট বন্ধ রাখো। আমি তোমাদেরকে কমেন্ট করার জন্য আলাদা সময় দিব, ক্লাস শেষে আমি এক্সট্রা 5 মিনিট শুধু তোমাদের কমেন্ট করার সময় দিব। এখন সবাই চুপচাপ মনোযোগ দিয়ে আমার ক্লাসটা শোনো, এখন কেউ কোনো কমেন্ট করবা না, কমেন্ট সেকশন সোয়াইপ করে দাও, মনোযোগ দিয়ে আমার কথা শোনো। তারপরে যদি তোমার কোনো জিজ্ঞাসা থাকে যে আমি বলি নাই এমন কিছু রয়ে যায়, সেটা তুমি কমেন্ট করার সময় পাবা।
আচ্ছা, এখন যারা প্রশ্ন করতেছো তাদের প্রশ্নের উত্তর আমি দিব না, কারণ আমার ক্লাসে ডিস্টারবেন্স হচ্ছে, আমি অনেকবার বলেছি, তোমরা শুনছো না। আচ্ছা, আরেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় ছিল, নিম্নোক্ত কোন উপশক্তি স্তরে উপস্থিত ইলেকট্রনের আবরণী প্রভাব সবচেয়ে বেশি? আচ্ছা, এই প্রশ্নটা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে আপু, আবরণী প্রভাব বা আচ্ছাদন প্রভাব জিনিসটা কি? আচ্ছা, আমি তোমাকে একটু ব্যাপারটা বাংলা ভাষায় বলি। হ্যাঁ, বাংলা ভাষায় বলি যে তোমার যারা আপন ভাই বোন, তাদের প্রতি তোমার যে মমতা কাজ করে, যারা তোমার দূরের ভাই বোন, দূরের কাজিন, তাদের প্রতি কিন্তু তোমার অতটা আকর্ষণ কাজ করে না। ঠিক তেমনি নিউক্লিয়াসের ক্ষেত্রেও এই ঘটনাটা প্রযোজ্য। নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনগুলো থাকে, তাদের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ কাজ করে, যত দূরে যেতে থাকে, সর্ববস্তু শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের দূরত্ব যত বাড়তে থাকে, তত তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমতে থাকে। কেন জানো? কারণ মধ্যবর্তী শক্তি স্তরগুলা পর্দার মতো কাজ করে এদের আকর্ষণটাকে বাধাপ্রাপ্ত করে, যার কারণে যে নিউক্লিয়াসের কাছাকাছি যে ইলেকট্রনগুলো থাকে তার প্রতি নিউক্লিয়াসের আচ্ছাদন প্রভাব বা আকর্ষণ বেশি কাজ করে। এজন্যই বলা হয় যে এস অরবিটালের উপরে নিউক্লিয়াসের আচ্ছাদন বা আবরণী প্রভাব সবচেয়ে বেশি কাজ করে। এই কথাটা গুহ স্যারের বইতে দেওয়া আছে। এই যে দেখো, সব অরবিটালে আবরণী প্রভাবের ক্ষমতা সমান না, বিভিন্ন অরবিটালে এটার ক্রম হচ্ছে এস গ্রেটার, পি গ্রেটার, ডি গ্রেটার, এফ। এস এর উপর সবচেয়ে বেশি, কারণ এটা নিউক্লিয়াসের সবচেয়ে কাছে অবস্থান করে। কেমন? এগুলো আমি ক্লাস লেকচার আপলোড করে দিব, এটা একটু পড়ে নিতে হবে। আচ্ছা, ধাতব পার অক্সাইডে অক্সিজেনের জারণ মান কত? ধাতব পার অক্সাইডে তোমরা এটা যদি ক্যালকুলেশন করে বের করতে চাও, সেটার জন্য ক্যালকুলেশনটা আমি দেখাই দিছি। আমরা যেটা জারণ মানটা জানি না, সেটা এক্স ধরে মান বসাই দিলেই বাকিটা চলে আসে। তো এখানে তোমরা অনেকে একটা প্রশ্ন করো যে আপু, জারণ মান কি মুখস্থ করতে হবে? বোকা, কারা +1 আয়ন তৈরি করে, কারা +2 আয়ন তৈরি করে, কারা +3 করে, কাদের হচ্ছে তোমার -1 -2, এটা কিন্তু তোমাদের একদম ছোট কালের পড়া। সো জারণ মান আলাদা করে মুখস্থ করার কিছু নাই, কারণ পরীক্ষায় এমন খুব বেশি জবরজং কিছু কখনোই আসে না। আর এই প্রশ্নটা আমি যেখান থেকে করেছি, এটা হচ্ছে গুহ স্যারের বইয়ের একটা বক্স, যেটা আমি তোমাদের জন্য কেটে নিয়ে আসছি। এই বক্সটা একটু তোমাদেরকে পড়ে ফেলতে হবে। দেখো, এখানে লেখা আছে যে অক্সিজেনের স্বাভাবিক জারণ মান হচ্ছে -2, কিন্তু মনো অক্সাইড যৌগে হয়ে যায় +2, আর ধাতব পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড, এগুলার বেলাতে হয়ে যায় হচ্ছে তোমার -1, আর সুপার অক্সাইডের বেলায় হয়ে যায় -1/2। এগুলার কিন্তু সাথে সাথে উদাহরণ দেওয়া আছে, তো একটু উদাহরণ সহ তোমাকে এটা পড়ে ফেলতে হবে। কেমন? আচ্ছা, এখন চলে আসো, কোনটা ডায়াম্যাগনেটিক, এরকম একটা প্রশ্ন ছিল। আমি কিন্তু তোমাদেরকে গত ক্লাসে ছন্দ শিখাই দিছিলাম যে কবি কপালে ম্যাঙ্গো, তিনি ফিরে ফিরে আমার ক্রাশ ভাইয়া, মনে আছে? তো ওই ছন্দ দিয়ে কিন্তু আমরা জানি যে বি, সি আর ডি এই তিনটাই প্যারাম্যাগনেটিক। একমাত্র বাকি আছে সোডিয়াম। সোডিয়ামটা কি? সোডিয়ামটা হচ্ছে এস ব্লকের ক্যাটায়ন। এখন আমরা এস ব্লকের যে বৈশিষ্ট্য পড়ছিলাম, সেখানে আমরা এই কথাটা পড়ছিলাম যে এস ব্লকের ক্যাটায়ন সমূহ কেমন হয়? ডায়াম্যাগনেটিক হয়। সুতরাং এখানে অ্যান্সার হচ্ছে সোডিয়াম। কেমন? আচ্ছা, এই যে জারণ মানের একটা প্রশ্ন, এটা তোমাদের অনেক বন্ধু বান্ধবরা কমেন্ট করে জানতে চাইছে যে কিভাবে জারণ মান বের করতে হয়। আচ্ছা, তো এটা হচ্ছে যে জারণ মান বের করার যে নিয়মটা, এটা হচ্ছে কি আসলে একদমই তোমাদের বেসিক জিনিস, হয়তো অনেকে অনেকদিন প্র্যাকটিস নাই তাই ভুলে গেছো। আমি একটু দেখাই দিচ্ছি এবং তোমাদের জ্ঞাতার্থে বলছি যে তোমাদের পরীক্ষায় এই মুহূর্তে স্ক্রিনে যেই যৌগটা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে স্ক্রিনে যেই যৌগটা দেখতে পাচ্ছ, তোমাদের পরীক্ষায় এর চেয়ে কঠিন করে কোনো যৌগ আসা পসিবল না। সর্বোচ্চ কঠিন আমি আজ পর্যন্ত যেগুলা দেখছি, তার মধ্যে এইটাই হচ্ছে তোমার সবচেয়ে কঠিন। তো এটা যদি তুমি আজকে সলভ করা শিখে নাও, তাহলে আলটিমেটলি তোমার আর অন্য কোনো যৌগে কোনো প্রবলেম হবে না। দেখো, ক্রোমিয়ামেরটা বের করতে বলছে, এটাকে আমি এক্স ধরছি এবং বাকিগুলার মান বসাই দিব। হাইড্রোজেন +1, এখানে 4 দুগুণে 8, অক্সিজেন -2, 4 দুগুণে -8, ক্লোরিন হচ্ছে -2 আর ব্রোমিন হচ্ছে -1, তাহলে আমার রেজাল্ট আসতেছে x = +3। কেমন? তো তোমরা এইভাবে হচ্ছে গিয়ে এটা করবা। আচ্ছা, সন্নিবেশ সংখ্যার একটা প্রশ্ন তোমাদের ছিল যে এই সন্নিবেশ সংখ্যাটা তোমরা অনেকেই বুঝো নাই যে কেমনে করতে হবে বা খুঁজে পাও নাই। এটা হচ্ছে আমরা জটিল যৌগ বা লিগ্যান্ডের যে সংজ্ঞাটা পড়ছিলাম, সেটা নিচেই ছিল সন্নিবেশ সংখ্যা। তো আসো আগে দেখি সন্নিবেশ সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, সন্নিবেশ সংখ্যাটা হচ্ছে
এই যে লিগ্যান্ড নিঃসঙ্গ ইলেকট্রন দান করে, কত জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন দান করছে তার সংখ্যাই হচ্ছে সন্নিবেশ সংখ্যা। এখন দেখো এখানে লিগ্যান্ড কে, আমি তো লিগ্যান্ড গুলা চিনি তাই না, আমি তো লিগ্যান্ডের উদাহরণ মুখস্থ করে ফেলতেছি কম্পেনিয়ন বুক থেকে আর হাজারি স্যারের বই থেকে, তাহলে আমি লিগ্যান্ড চিনি। এখন এখানে লিগ্যান্ড কে আছে, সায়ানাইড আয়ন আছে, কয়টা আছে দেখো, 6টা আছে। তাহলে যেই কয়টা লিগ্যান্ড আছে ওই কয় জোড়া ইলেকট্রন দিচ্ছে, তাহলে এখানে সন্নিবেশ সংখ্যা কত হবে, 6। আচ্ছা, এটা আমি তোমাদের বইয়ের এখান থেকে দিছিলাম, কেমন। আর যেটা হচ্ছে যে তোমরা জানো যে বইয়ের বাইরে কখনো পরীক্ষায় আসে না, তো বইতে যেই উদাহরণগুলো আছে এগুলা যদি তুমি একবার দেখে নাও, আলটিমেটলি তোমার পরীক্ষায় আনকমন আর কোনো যৌগ পাওয়ার কোনো সম্ভাবনা নাই। তো গুহ স্যারের বইতে আরো কিছু সন্নিবেশ সংখ্যার উদাহরণ আছে যেগুলো আমি পেপার কাট করে ছবি তুলে নিয়ে আসছি, তো তোমরা এটা হচ্ছে গিয়ে একটু সুন্দর করে ডাউনলোড করে পড়ে ফেলবা। এই যে এখানে জারণ সংখ্যা 1, সন্নিবেশ সংখ্যা 2, এখানে 4, এখানে 6, ঠিক আছে। এই উদাহরণগুলো যদি তুমি একটু দেখে নাও তাহলে মোটামুটি তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত যৌগগুলা কভার হয়ে যাবে, তোমার পরীক্ষায় বিপদে পড়তে হবে না। আচ্ছা, যোজ্যতার একটা প্রশ্ন ছিল যে হাইড্রোজেন সালফাইড যৌগে সালফারের যোজ্যতা কত, এই প্রশ্নটা আমি তোমাদের হাজারি স্যারের বইয়ের এই বক্সটা থেকে দিছিলাম। এই বক্সটা যারা দাগানো বইটা ডাউনলোড করছো তারা জানো যে এই জায়গাটা দাগানো ছিল, এই বক্সটার মানগুলা পড়তে হবে। আচ্ছা, এবার আসো এই প্রশ্নটা। এই প্রশ্নটা তোমরা অনেকে খুঁজে পাও নাই, এটা কিন্তু আমি কম্পেনিয়ন বুক থেকে দিছি, এটা কম্পেনিয়ন বুকে আছে, আবার হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ইতেও আছে, কি বলো নাম, হাজার। এখন যারা প্রশ্ন করছো তাদের প্রশ্নের উত্তর আমি দিব না, আমি কিন্তু বলছি যে ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ আমি দিব, সো এখন কমেন্ট করে অযথা ক্লাসে ডিস্টারবেন্স ক্রিয়েট করবা না। আচ্ছা, এখন যোজ্যতা সম্পর্ক যে তথ্যটা দেখতে পাচ্ছ, এই তথ্যটাতে দেখো এখানে লেখা আছে যে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা আর অক্সিজেন ভিত্তিক যোজ্যতার যোগফল 8, তারপরে আছে এখানে ক্লোরিন ভিত্তিক যোজ্যতা এবং ক্লোরিন ভিত্তিক যোজ্যতা এবং হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা সমান, একই গ্রুপভুক্ত মৌলগুলোর যোজ্যতা সমান, এবং ফসফরাসের হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা হচ্ছে গিয়ে আমার 5, কেমন। আচ্ছা, তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই প্রশ্নটা কোথা থেকে করছি তোমরা খুঁজে পাওনি, এটা কম্পেনিয়ন বুক থেকে করছি। আর যদি তোমরা গুহ স্যারের বই এটা কোথায় আছে দেখতে চাও তাহলে আমি দেখাই দিচ্ছি, গুহ স্যারের বইতে টপিক নাম্বার 3.3.7 থেকে আমি এটা নিয়ে আসছি, কেমন। এইটার ভেতরে দেখো এখানে লেখা আছে, আর এই যে এখানে একটা বক্স আছে, এই বক্সের মানগুলাই আমি তোমাদের কম্পেনিয়ন বুকে দিছি, তোমরা কম্পেনিয়ন বুকটা পড়লেই এটা পেয়ে যাবা। এবং সেই সাথে এখানে দেখো এখানে আমি তোমাদের এই যে এই জায়গাটা এটা একটু তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তোমরা এটা কম্পেনিয়ন বুকেও পাবা, বা যদি তুমি চাও যে ক্লাস লেকচারটা ডাউনলোড করে পড়বা, তোমার যেখান থেকে খুশি তুমি পড়তে পারো। দেখো লেখা আছে হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা আর অক্সিজেন ভিত্তিক যোজ্যতা ভিন্ন হলে এদের যোগফল 8 হয়, ক্লোরিন ভিত্তিক যোজ্যতা আর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা সমান হয়, একই গ্রুপের মৌলগুলোর যোজ্যতা সমান হয়, কেমন। এই যে এই জায়গা থেকে আমি এই প্রশ্নটা দিছি, কেমন। আচ্ছা, আচ্ছা, নিচের কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, নিচের কোনটার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, এই প্রশ্নটা দেখে তোমরা অনেকে কমেন্টে আমার কাছে জানতে চাইছো যে আপু তাহলে কি আমাদেরকে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক পড়তে হবে, না। তোমাদের কম্পেনিয়ন বুকের আগে একটা ক্লাস নোট আছে, এই ক্লাস নোটে তোমরা দেখবা যে একটা বক্স আছে যেখানে আমি কিছু যৌগের গলনাঙ্ক দিয়ে দিছি, শুধু ওগুলা পড়লেই হবে, তার বাইরে দরকার নাই। আর এখন তুমি যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা আমি গলনাঙ্ক স্ফুটনাঙ্কর মান থেকে করি নাই, এই প্রশ্নটা আমি করছি এই পৃষ্ঠাটা থেকে। তোমরা যারা গতদিনের ক্লাসে দাগানো বইয়ের পিডিএফটা ডাউনলোড করছো তারা জানো যে আমি এই পাতা থেকে বোল্ড লাইনগুলো পড়তে বলছিলাম, এই বোল্ড লাইন থেকেই আমি এই প্রশ্নটা করছি। দেখো এই যে সিলিকন অনেক বৃহদাকার অণু তৈরি করে বলে এটা ভাঙতে প্রচুর শক্তির প্রয়োজন হয়, তাই এদের গলনাঙ্ক বেশি হয়, কিন্তু ফসফরাস, সালফার, ক্লোরিন এরা দুর্বল ভ্যান্ডারওয়ালস বল দ্বারা আকৃষ্ট থাকায় এদেরকে সহজেই ভেঙে ফেলা যায় বলে এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কটা কম হয়, কেমন। আচ্ছা,
এটা এখান থেকে করা প্রশ্ন, এটা মুখস্থ মানের প্রশ্ন না। আচ্ছা, এবার অক্সো অ্যাসিড সমূহের তীব্রতা, এইটা নিয়ে তোমাদের একটা প্রশ্ন ছিল যে এই প্রশ্নটা কিভাবে করে করতে হবে। তো এটা কিন্তু গতদিন ক্লাসে আমি তোমাদেরকে শিখাই দিছিলাম যে একটা পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে, সরি হ্যাঁ ধাতব ধর্ম কমে আর অধাতব ধর্মটা বাড়ে। আর অধাতব ধর্ম বাড়ে মানে অক্সাইডে অম্ল ধর্মটাও বাড়ে, আর অক্সাইডে অম্ল ধর্ম বাড়ে মানে অ্যাসিডের শক্তিটাও বাড়ে। আমি তোমাদেরকে অক্সাইডে অম্লধর্মের কথা বলছিলাম যে অক্সাইডে অম্লধর্ম মানে হচ্ছে এদের বানানো অ্যাসিডের শক্তি। তাহলে অ্যাসিডের শক্তি যেটার অম্লধর্ম বেশি সেই অক্সাইডের অ্যাসিডের শক্তিটাও বেশি। এখন দেখো এখানে আমাদেরকে দেখতে হবে অধাতুগুলা কি। দেখো অধাতুগুলা হচ্ছে কার্বন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন। তাহলে প্রথমে গ্রুপ নাম্বার দেখব। দেখো কার্বন গ্রুপ 14, ফসফরাস গ্রুপ 15, নাইট্রোজেন গ্রুপ 15 এবং সালফার গ্রুপ 16। তাহলে দেখো এখানে সালফারের গ্রুপ নাম্বার সবচেয়ে বেশি, তার মানে সালফার সবচেয়ে ডানে অবস্থিত। তাহলে বাম থেকে ডানে গেলে যেহেতু অধাতব ধর্ম বাড়ে, তার মানে সালফার যেহেতু সবচেয়ে ডানে তাহলে ওর অধাতব ধর্ম সবচেয়ে বেশি, তার মানে ওর অক্সাইডে অম্লধর্ম ও বেশি। আর অক্সাইডে অম্লধর্ম বেশি মানে ওর বানানো অ্যাসিডের শক্তিটাও বেশি। সুতরাং এখানে সবচেয়ে তীব্র হচ্ছে সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখন তোমার পরীক্ষায় যদি এখানে ফসফরিক অ্যাসিড আর ফসফরাস অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিডের মধ্যে যদি তোমাকে কম্পেয়ার করতে বলে তাহলে তুমি কি করবা। এখানে ফসফরাস আর নাইট্রোজেন দুজন একই গ্রুপ, গ্রুপ 15 সদস্য। আমরা জানি একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম কমে। তাহলে ফসফরাস আর নাইট্রোজেনের মাঝে যেহেতু নাইট্রোজেন নিচে, তাহলে উপর থেকে নিচে গেলে অধাতব ধর্ম কমবে। তাহলে ফসফরাসটা হবে কম শক্তিশালী, নাইট্রিক অ্যাসিডটা হবে বেশি শক্তিশালী। কেমন? তাহলে অক্সাইডের প্রশ্নগুলো তোমাকে এভাবে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আচ্ছা, একই অধাতুর একের বেশি অক্সাইডের বেলায় আমরা কি করি, জারণ সংখ্যা বের করি। তাহলে এখন আসো দেখো এই প্রশ্নটা দেখি। এই প্রশ্নটাতে আছে ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, আর এখানে আছে সালফিউরাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এখানে কি আছে, ফসফরাস আর সালফার। ফসফরাস আর সালফারের মাঝে পর্যায় সারণীতে সালফার ডানে অবস্থিত, সুতরাং সালফারের চেয়ে বেশি শক্তিশালী হওয়ার কোনো রকমের সম্ভাবনা ফসফরাসের নাই। সুতরাং আগেই এই দুটা বাদ। এখন দেখব এই দুইটার ভেতরে সালফিউরাস অ্যাসিডে আমরা দেখতে পাচ্ছি সালফারের জারণ সংখ্যা +4 আর সালফিউরিক অ্যাসিডে দেখতে পাচ্ছি +6। আমরা কি জানি যে জারণ সংখ্যা সমানুপাতিক অক্সাইডে অম্লধর্ম, সুতরাং জারণ সংখ্যা যার বেশি সেই অক্সাইডে অম্লধর্ম বেশি, আর অক্সাইডে অম্লধর্ম বেশি মানে অ্যাসিডের শক্তিটাও বেশি। সুতরাং এখানে সবচেয়ে শক্তিশালী হবে সালফিউরিক অ্যাসিড। কেমন? তাহলে এই গেল অক্সাইড। এবার আসি তোমাদের বিভিন্ন কমেন্ট। তোমাদের বিভিন্ন কমেন্টের মধ্যে তোমরা জারণ ক্ষমতা আর বিজারণ ক্ষমতা নিয়ে অনেক কনফিউজড। অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে এত বড় হয়ে গিয়েও তোমরা জারণ ক্ষমতা আর বিজারণ ক্ষমতার কনসেপশনটা এখনো বুঝো নাই। দুইটা কি জিনিস এটাই তোমরা জানো না। আচ্ছা যাই হোক, মানুষ নাই জানতে পারে, শেখার বয়সের কোনো শেষ নাই। আজকে বলতেছি, আজকে সারা জীবনের মতো শিখে নাও। জারণ মানে হচ্ছে ইলেকট্রন ছাড়ন, ইলেকট্রন ছেড়ে দেয়া। আমি তোমাদেরকে কি শিখাইছিলাম, বি মানে জারণ, জারিত, বিজারক। তাহলে বিজারকের কি হবে, জারণ হবে। তাহলে কি লিখছিলাম, যে যার জারণ হয় সে নিজে জারিত হয় কিন্তু কাজ করে বিজারক হিসেবে। ঠিক এর বিপরীত ঘটনাটা ঘটবে জারকের বেলায়। কেমন? এখন আসো তোমাদের প্রশ্নের উত্তর দিই। তোমাদের সবার কমন প্রশ্ন, বিজারণ ক্ষমতা কি আর জারণ ক্ষমতা কি? খুব 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 মনোযোগ দিয়ে আমার কথা শোনো। আজকে বলতেছি একদম সারা জীবনের জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষা যতদিন দিতেছো ততদিনের জন্য এটা মাথায় একদম ফিক্সড করে ঢুকায় নাও। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে বিজারক হিসেবে তার ক্ষমতা, আর জারণ ক্ষমতা মানে হচ্ছে জারক হিসেবে তার ক্ষমতা। কেমন? বিজারণ ক্ষমতা মানে বিজারক হিসেবে তার ক্ষমতা, আর জারণ ক্ষমতা মানে জারক হিসেবে তার ক্ষমতা। এখন দেখো তো এখানে কি লিখছি, বি মানে বিজারকের কি হয়,
জারণ হয়, মানে বিজারক কি করে, ইলেকট্রন ছেড়ে দেয়। আর জারক কি করে, জারকের বিজারণ হয়, মানে জারক ইলেকট্রন গ্রহণ করে। তার মানে বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা, আর জারণ ক্ষমতা মানে ইলেকট্রন নেয়ার ক্ষমতা। বুঝতে পারছো? বিজারণ ক্ষমতা মানে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা, আর জারণ ক্ষমতা মানে ইলেকট্রন নেয়ার ক্ষমতা। তাহলে আমরা কি জানি, পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে ধাতু থেকে অধাতুর দিকে যাওয়া লাগে। তার মানে ইলেকট্রন ছাড়ার প্রবণতা কমে, ইলেকট্রন নেয়ার প্রবণতা বাড়ে। তার মানে বিজারণ ক্ষমতা কমে, জারণ ক্ষমতা বাড়ে। কেমন? ঠিক আছে? তার মানে বিজারণ ক্ষমতা কমে, জারণ ক্ষমতা বাড়ে। আমি আশা করি এটা নিয়ে তোমাদের আর কনফিউশন হবে না। আচ্ছা, এখানে দেখো, আসমাউল হুসনা আখি, আমি ভুল বলি নাই, আমি ঠিক বলছি, তুমি ভুল বুঝছো। যদি না বুঝে থাকো অসুবিধা নাই, ক্লাসের ভিডিওটা সেভ থাকবে, আরেকবার দেখে নিবা। কত বড় সাহস, ক্লাসের মধ্যে বলতেছে যে ভুল বলছেন। আমি কোনোদিন ক্লাসে এতগুলো স্টুডেন্টের মাঝে ভুল কেন বলবো? আচ্ছা, এখন দেখো, আরেকবার বলা পসিবল না, কারণ অনেকগুলো টপিক নিয়ে কথা বলতে হবে। যদি কেউ স্কিপ করে থাকো, ক্লাসের ভিডিওটা সেভ থাকবে, অন্তত পক্ষে 48 ঘন্টা অবশ্যই থাকবে। সো তোমরা চাইলে পরে এই অংশটা আবার দেখে নিতে পারবা। প্লাস আমি এই পিডিএফটাও আপলোড করে দিব, এটাও তোমরা ডাউনলোড করে দেখতে পারবা। আচ্ছা, এখন আসো, এখানে আরেকটা প্রশ্ন যেটা তোমরা অনেকেই কমেন্ট আমাকে করছো, যে হচ্ছে গিয়ে যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রম, এই প্রশ্নটা তোমাদের বইয়ের একটা প্রশ্ন। আচ্ছা, এখন দেখো, বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা, বিজারণ ক্ষমতা মানে বিজারক হিসেবে তার ক্ষমতা, মানে ইলেকট্রন ছাড়ার ক্ষমতা। আর জারণ ক্ষমতা মানে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। অর্থাৎ বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা কমবে, জারণ ক্ষমতা বাড়বে। দিস ইজ দ্য সিম্পল ল। আমি এটা নিয়ে মনে করি যে আমার আর কথা বলার কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমি অনেকবার করে বলে ফেলছি। এরপরও যদি কেউ না বুঝো, ক্লাসের ভিডিওটা সেভ থাকবে, আবার দেখে নিবা। আচ্ছা, এই প্রশ্নটা তোমরা অনেকে করছো যে বিজোড় ইলেকট্রন সংখ্যার ক্রমটা কিভাবে বের করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে এ জাতীয় প্রশ্ন মেডিকেল ভর্তি পরীক্ষায় ইউজুয়ালি আসে না, তবুও এটা যেহেতু তোমাদের বইয়ের একটা প্রশ্ন এবং যেহেতু তোমরা কমেন্ট করছো, তাই আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস লিখে তোমাকে করতে হবে। এই যে দেখো, ক্রোমিয়ামের সর্বোচ্চ শক্তি স্তর হচ্ছে তোমার 3d5 4s1। সুতরাং এখানে যেটা হবে সেটা হচ্ছে যে দেখো, যখন 3+ আয়ন তৈরি হবে, তখন এই তিনটা চলে যাবে, সুতরাং থাকবে 3d3। সুতরাং বিজোড় ইলেকট্রন হবে 3টা। একইভাবে ম্যাঙ্গানিজ এবং আয়রনের বেলাতেও আমরা ইলেকট্রন বিন্যাস লিখলে পাবো 3d5, অর্থাৎ বিজোড় ইলেকট্রন 5টা, আর ফেরাসে পাবো 3d6। তাহলে ওই যে একটা জোড়া বেঁধে যাবে, বাকি থাকবে 4টা বিজোড়। তাহলে বিজোড় ইলেকট্রনের ক্রম হচ্ছে 5 4 3, ম্যাঙ্গানিজ, আয়রন, ক্রোমিয়াম। আচ্ছা, এই জিনিসটা তোমরা অনেকে আমার কাছে কমেন্ট করেছো যে কিভাবে করে আমরা জানি যে পারমাণবিক সমযোজী ব্যাসার্ধকেই পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে ধরা হয়, তাহলে কেন এইখানে সোডিয়ামগুলার ধাতব ব্যাসার্ধকে পারমাণবিক ব্যাসার্ধ বলা হলো? আচ্ছা, এটার কারণ হচ্ছে, দেখো উত্তরটা আমি নিচে লিখছি, এটা আমারই একটা অন্য আরেকটা জায়গায় করা কমেন্ট, যেটার স্ক্রিনশট আমি নিয়ে আসছি। এটা হচ্ছে যে ধাতু কখনো সমযোজী যৌগ গঠন করে না, তাই ধাতুর জন্য আসলে সমযোজী ব্যাসার্ধ ব্যাপারটা কাল্পনিক। এই জন্য ধাতুর জন্য ধাতব ব্যাসার্ধকে সমযোজী ব্যাসার্ধ হিসেবে ধরে নেওয়া হয়। কিন্তু এটা নিয়ে তোমার দুশ্চিন্তা করার দরকার নেই, কারণ আমাদের বইতে যদি এমন কিছু থাকে যেটা দুই জায়গায় দুই রকম, এই ধরনের বিতর্কিত ব্যতিক্রমধর্মী জিনিস মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে না। ঠিক আছে, এই প্রশ্নটা তোমরা অনেকে জানতে চাইছো যে নিচের ক্লোরাইড যৌগটা মোটামুটি আয়নিক, এটা আমি কোথা থেকে করছি। আচ্ছা, এটা হচ্ছে গুহ স্যারের বই থেকে করা একটা প্রশ্ন। কোথা থেকে করছি সেটা আমি কেটে নিয়ে আসছি। তোমরা ক্লাস লেকচারের পিডিএফটা ডাউনলোড করবা, ডাউনলোড করে এটা হচ্ছে পড়ে নিবা। কেমন? এই যে দেখো, এখানে লেখা আছে যে টেট্রা হ্যালাইড যৌগগুলা সমযোজী প্রকৃতির হয়। তাহলে দেখো, এখানে টেট্রা হ্যালাইড যৌগ, এখানে কার্বনটা টেট্রাক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, লেড টেট্রাক্লোরাইড, এরা সবাই টেট্রাক্লোরাইড, সুতরাং এগুলা সমযোজী প্রকৃতির হবে। একমাত্র স্ট্যানাস
লাস্টটা হচ্ছে ডাইক্লোরাইড, সুতরাং এটা এখানে আয়নিক প্রকৃতির হবে। কেমন? আচ্ছা আচ্ছা, অষ্টক সম্প্রসারণ নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করো যে অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি। আচ্ছা, অষ্টক সম্প্রসারণ টপিকটা তোমাদের আগের বইতে ছিল, মানে আমাদের যেই বইটা, যেটা আমরা যখন মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি তখন ছিল, এখনকার বইতে এই কথাটা আসলে ডিটেল নাই। তো এখানে আসলে আমি অষ্টক সম্প্রসারণের থিওরিটা লিখে নিয়ে আসছি, ডানে খেয়াল করো সবাই। এখানে দেখো অষ্টক সম্প্রসারণের নিয়মটা হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর হতে হবে আর ডি অরবিটাল হতে হবে। তাহলে তোমাকে খুঁজতে হবে কার লাস্টে 3d অরবিটাল আছে। তাহলে তুমি যদি খেয়াল করো অ্যালুমিনিয়াম সালফার, অ্যালুমিনিয়াম সিলিকন, অ্যালুমিনিয়াম অ্যান্টিমনি, কোনোটাতেই দুইটা কমন পড়তেছে না যার লাস্টে ডি অরবিটাল আছে। একমাত্র 4 নম্বর অপশন সিলিকন ফসফরাস, এদের দুজনের লাস্টেই 3d অরবিটাল থাকে। সুতরাং এখানে অ্যান্সার হবে ডি। মূলত সালফার, ফসফরাস, সিলিকন, ক্লোরিন এই সমস্ত পদার্থগুলোতে অষ্টক সম্প্রসারণ হয় যাদের লাস্টে 3d অরবিটাল থাকে। এটাই অষ্টক সম্প্রসারণের বেসিক। তোমরা আমি বলা সত্ত্বেও এফ ব্লকের সাথে অন্ত অবস্থান্তরটা মিলাই ফেলছো। আমি কিন্তু রিপিটেডলি তোমাদেরকে একটা কথা বলছি, এই যে এইটা, যে তোমরা গুহ স্যারের বই থেকে অন্ত অবস্থান্তর পড়বা, এবং সেখানে যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে তোমরা দেখবা যে স্যার কিন্তু একটা বারের জন্য বলেন নাই এফ ব্লক মৌলের সাথে অন্ত অবস্থান্তর মৌলের কোনো সম্পর্ক আছে। উনি খুব পরিষ্কার ভাষায় বলছেন যে অন্ত অবস্থান্তর মৌল হচ্ছে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ। সো তোমার এটা পেঁচানোর দরকার নাই, তুমি হাজারি স্যারের বই থেকে পড়বা এফ ব্লক 27টা, গুহ স্যারের বই থেকে পড়বা অন্ত অবস্থান্তর 28টা, শেষ। এই যে এটা ঠিক আছে। আচ্ছা, অনেকে এইটা জিজ্ঞাসা করছো যে এইটা কি। এটা তোমাকে আমি ক্লাসে গতদিন বলে দিছিলাম যে জটিল আয়নগুলার চৌম্বক ধর্ম মুখস্থ করতে হবে, জটিল আয়নগুলার চৌম্বক ধর্ম মুখস্থ করতে হবে। আর তোমরা অনেকে বলছো যে আমরা যে ছন্দগুলা শিখছি, যে ফেনিকো, কাজিনের স্কার্ট, কবি কপালে ম্যাঙ্গো, এগুলো হচ্ছে তোমার আয়নের চৌম্বক ধর্ম। আর এখানে তুমি যে আয়ন বা মৌলের চৌম্বক ধর্ম, আর এখানে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে এদের যৌগের চৌম্বক ধর্ম, দুটো আলাদা জিনিস, এটা আলাদা করে মুখস্থ করতে হবে। এখন আসি বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে কথা বলছি। আচ্ছা, 2012 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল যে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, এবং সেখানে ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক সংখ্যা দুটাই দেয়া ছিল। তো এখানে তোমাকে যেটা করতে হবে যে এরকম ডাবল অ্যান্সারের প্রশ্ন এখন আর আসে না, তো এটা নিয়ে তোমরা চিন্তা করো না, তোমাদের হয় ইলেকট্রন বিন্যাস অথবা পারমাণবিক সংখ্যা, দুটার যে কোনো একটাই থাকবে। এই প্রশ্নটা ডেন্টাল ভর্তি পরীক্ষায় 2000 সালে আসছিল। তো এই প্রশ্নটা দেখে তোমরা অনেকে কনফিউজড হয়ে গেছো। এটা হচ্ছে আমাদের পুরাতন সিলেবাসের প্রশ্ন, মানে অনেক আগের যে বই যেগুলো আপুরা পড়তাম ওই বইগুলাতে এই টপিকগুলো ছিল। তো পুরাতন সিলেবাসের যে প্রশ্ন সেগুলা নিয়ে আমি তোমাদেরকে যেটা বলবো, খুব 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 খেয়াল করে আমার কথা শোনো। পুরাতন বই থেকে যে প্রশ্নগুলো আসে সেটা নিয়ে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে পুরাতন সিলেবাসের প্রশ্নগুলা আমাদের পরীক্ষায় এখন আর নতুন করে আসার কোনো সম্ভাবনা নাই। কেন নাই? কারণ এই টপিকটা আমাদের বইতে নাই। সো এখান থেকে নতুন করে বানায় প্রশ্ন দেওয়ার কোনো সুযোগ নাই। এখান থেকে যেটা হতে পারে সেটা হচ্ছে বড়জোর এই প্রশ্নটাই হুবহু সেম তোমাকে তুলে দিতে পারে। তাই তোমার কাজ হচ্ছে পুরাতন সিলেবাসের প্রশ্নগুলা তুমি জাস্ট একটু মেমোরাইজ করে নিবা, কারণ এগুলা আসলে হুবহু রিপিটেড আসবে, একদম অপশন শুদ্ধ সেম। আর এখান থেকে নতুন করে প্রশ্ন আসার কোনো সুযোগ নাই, কারণ এই টপিকগুলো এখন আর বইয়ে নাই। আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল পুরাতন সিলেবাসে, এটা হচ্ছে 2017 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় আসছিল যে নিচের কোনটি অধিক শক্তিশালী ক্ষার। এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্সারটা ভুল, এটা হবে না। কেন হবে না আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম মনে রাখার সহজ নিয়ম শিখাইছিলাম যে একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব ধর্ম কমে, আর একই গ্রুপে উপর থেকে নিচে গেলে ধাতব ধর্মটা হচ্ছে তোমার বাড়ে। তাহলে দেখো এখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম আর নাইট্রোজেন, সোডিয়াম পটাশিয়াম গ্রুপ 1, ক্যালসিয়াম গ্রুপ 2 আর নাইট্রোজেন হচ্ছে গ্রুপ 15। তাহলে এখানে ক্যালসিয়াম আর নাইট্রোজেনের ক্ষার আগেই বাদ, কারণ বাম থেকে ডানে গেলে কমে, এদেরটা কমই হবে। তো সোডিয়াম আর পটাশিয়াম দুজনে গ্রুপ 1, তো এদের মাঝে যেহেতু একই গ্রুপ,
যেহেতু একই গ্রুপ, তাহলে এখন আমাকে উপর থেকে নিচে চিন্তা করতে হবে। আর আমরা জানি উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়ে, সুতরাং এখানে পটাশিয়ামের ধাতব ধর্ম বেশি, সুতরাং পটাশিয়ামের ক্ষারটা হবে বেশি শক্তিশালী। সুতরাং এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যান্সার হবে না, অ্যান্সার হবে পটাশিয়াম হাইড্রোক্সাইড। কেমন? একটু আগে একজন আমাকে কমেন্টে বলছিলা যে আমি যেন জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা মৌল দিয়ে বুঝাই দেই। তোমাদেরকে ক্লাসের শুরুতে রিকোয়েস্ট করে বললাম যে একটু ধৈর্য ধরো, আমি বলবো। তোমরা তখন ধৈর্য না ধরেই কমেন্ট করা শুরু করে দিছিলা। আমি তো জানি তোমাদের এই প্রবলেমটা হয়েছে, আমি তো দেখাবো, এই অপেক্ষাটা করা উচিত ছিল না? দেখো, মৌল দিয়ে বলে দিচ্ছি কিভাবে জারণ ক্ষমতা বিজারক এগুলো বের করবা। দেখো, এখানে বলছে নিচের কোনটার জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। দেখো, আমরা কি জানি পর্যায় সারণীতে বাম থেকে ডানে গেলে কি হয়, জারণ ক্ষমতা বাড়ে, আর উপর থেকে যদি নিচে যাই তাহলে জারণ ক্ষমতা কমে। তাহলে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন চারজনই গ্রুপ 17, একই গ্রুপ। তাহলে আমাকে দেখতে হবে উপর থেকে নিচে। তাহলে উপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা কি হয়, কমে। তাহলে সবচেয়ে উপরে যেটা আছে সেটা জারণ ক্ষমতা হবে সবচেয়ে বেশি। তাহলে এখানে ফ্লোরিন আছে সবচেয়ে উপরে, সুতরাং ফ্লোরিনের জারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তোমরা অনেক সময় একটা ঝামেলা করো, তোমরা ফ্লোরিনের সাথে ক্লোরিনকে মিলায় ফেলো। ফ্লোরিন আর ক্লোরিনের একটা ব্যতিক্রম আছে, ফ্লোরিন আর ক্লোরিনের একটা ব্যতিক্রম আছে, কিন্তু সেটা ইলেকট্রন আসক্তির জন্য। জারণ ক্ষমতা বা অন্য যে কোনো ধর্মের বেলাতে এরা স্বাভাবিক, শুধুমাত্র ইলেকট্রন আসক্তির জন্য ওদের একটু ব্যতিক্রম আছে, কিন্তু বাকি যত ধর্ম আছে সবগুলোর জন্য এরা স্বাভাবিক। সুতরাং এখানে জারণ ক্ষমতা সবচেয়ে বেশি হবে ফ্লোরিনের। আচ্ছা, এখানে নিচের কোনটি শক্তিশালী বিজারক জানতে চাচ্ছে। শক্তিশালী বিজারক জানতে চাইলে আমরা দেখব যে বাম থেকে ডানে গেলে বিজারণ ক্ষমতা কমে, সুতরাং যারা সবচেয়ে বামে আছে তাদের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি। তাহলে এখানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন আর লিথিয়ামের মধ্যে লিথিয়াম হচ্ছে গ্রুপ 1, গ্রুপ 1 থাকে সবচেয়ে বামে, সুতরাং এদের বিজারণ ক্ষমতা সবচেয়ে বেশি, সুতরাং এখানে সবচেয়ে শক্তিশালী বিজারক হবে লিথিয়াম। কেমন? ঠিক আছে। আচ্ছা, এটা একটা প্রশ্ন ছিল যে পর্যায় সারণীতে পি ব্লক মৌলসমূহকে প্রতিরূপী বলা হয়। আচ্ছা, তো এইটা দেখে তোমরা অনেকে জানতে চাইছো যে আপু প্রতিরূপী কি জিনিস। এটা হচ্ছে যে আগের যে বইটা ছিল সেখানে আদর্শ বা প্রতিনিধি না বলে বলা ছিল আদর্শ বা প্রতিরূপী, তো এটা এখন আর নাই, এখন নতুন বইতে প্রতিনিধি আছে। তো তোমরা প্রতিনিধি শিখবা, এটা তোমাদের লাগবে না। তরল স্ফটিক আর নিচের কোনটি পদার্থের অবস্থার জন্য সঠিক নয়। এই প্রশ্ন দুটাও পুরাতন সিলেবাসের, নতুন করে এখান থেকে কিছু লাগবে না, তোমরা শুধু এই প্রশ্ন দুটা মেমোরাইজ করবা। প্রতিরূপী লাগবে না, বললাম তো প্রতিরূপী লাগবে না, তোমরা আদর্শ আর প্রতিনিধি শিখবা। আচ্ছা, এবার আসো 48 নাম্বার প্রশ্ন, জার্মেনিয়াম অর্ধধাতু দেখে তোমরা অনেকে জানতে চাইছো যে হোয়াট ইজ অর্ধধাতু। অর্ধধাতু আমাদের পুরাতন সিলেবাসে ছিল, নতুন সিলেবাসে অর্ধধাতু শব্দটা নাই, নতুন সিলেবাস অনুযায়ী আমরা শিখবো জার্মেনিয়াম অপধাতু। 39 নাম্বার প্রশ্ন, জার্মেনিয়ামের ধর্ম, এটা হচ্ছে আমাদের পুরাতন সিলেবাসে, এটাও নতুন করে আসার কিছু নাই, এটাও তোমরা জাস্ট একটু মেমোরাইজ করে নিবা। কেমন? এই তো মোটামুটি এটাই ছিল আমার, মানে আমার কাছে যেগুলো মনে হয়েছে যে তোমাদেরকে বলা উচিত সেগুলা। এখন আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, এই 5 মিনিটে তোমাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্টে বলতে পারো, আমি তোমাদেরকে উত্তর দিব। অধাতব মৌল আয়নিক যৌগ গঠন করে না, উম্মে জান্নাতি। জান্নাতুল ফেরদৌস এশা। বিরল মৃত্তিকা হচ্ছে ল্যান্থানাইড মৌল, এফ ব্লক, গ্রুপ 3। আচ্ছা, এগুলার বাইরে যদি তোমার কোনোটাতে কনফিউশন থাকে তুমি রসায়ন প্রবলেম পোস্টে কমেন্ট করতে পারো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সলভ ক্লাসের বাইরেও যদি কারো কোনো কমপ্লেন থাকে যে এটা জানতে চাও, সেটা প্রবলেম পোস্টে কমেন্ট করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। ভাইয়া 29 নাম্বার, আবির হাসান 29 নাম্বার আমার মুখস্থ নাই। 29 নাম্বার কোন প্রশ্ন আমি মুখস্থ করে বলতে পারছি না, তুমি আমাকে স্পেসিফিক্যালি প্রশ্নটা বলো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। রেগুলার এক্সাম 40, রেগুলার এক্সাম 39, এরকম করে বললে আমি পারবো না বাবু, আমার তো প্রশ্ন মুখস্থ নাই, তোমাকে প্রশ্ন বলতে হবে। আয়রন ভারী ধাতু, এটা হচ্ছে পুরাতন সিলেবাসে ছিল, তোমাদের লাগবে না।
ল্যান্থানাইট সিরিজের মৌল, এই প্রশ্নটা পুরাতন সিলেবাসে ছিল, ডাবল অ্যান্সার, এখন এই ধরনের প্রশ্ন আসে না। জটিল যৌগর জারণ মান আমি সুন্দর করে বলে দিছি, লেখা আছে, পিডিএফটা আপলোড করব, দেখে নিবা, এটা ভিডিওটাও সেভ থাকবে, দেখতে পারবা। লিগ্যান্ড আর উইক লিগ্যান্ড আর স্ট্রং লিগ্যান্ড, এটা তোমাদের বইতে আছে, যেখানে হাজারি স্যারের বইতে আমরা লিগ্যান্ডের টপিকটা পড়াইছি, তার নিচেই উইক লিগ্যান্ড আর স্ট্রং লিগ্যান্ড আছে, এটা মুখস্থ করতে হবে। কোনো পারমাণবিক ব্যাসার্ধ, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্টের মান আমি যেগুলো বলছি তার বাইরে মুখস্থ করতে হবে না। ছদ্ম হ্যালোজেন ক্লাসে পড়াইছি, আছে। ফসফরাস সালফার জারক বিজারক, এটা গুহ স্যারের বইয়ের তথ্য, কম্পেনিয়ন বুকে আছে। অনুশীলনীর প্রশ্নর যদি কোনোটার অ্যান্সার ভুল দেয়া থাকে, এটা আমাদের চেঞ্জ করার সাধ্য নাই, কারণ যারা প্রশ্ন করে তারা কখনোই বইয়ের অ্যান্সার চেঞ্জ করে না। তো এখানে বইয়ের অ্যান্সার ভুল থাকলে আমাদের কিছু করার নাই। বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা এখন পর্যন্ত 10 থেকে 15 বার বলে ফেলছি, এটা আমি আর বলবো না। কারো কনফিউশন থাকলে ক্লাসের ভিডিওটা সেভ থাকবে, দেখে নিবা। অবস্থান্তর সিরিজে বলার কিছু নাই, প্রত্যেকটা সিরিজের প্রথম মৌল শেষ মৌল মুখস্থ করতে হবে। সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড একই অধাতুর অক্সাইড, একই অধাতুর অক্সাইড হলে জারণ সংখ্যা বের করবা, জারণ সংখ্যা বের করলে যেটাতে জারণ সংখ্যা বেশি সেটার অম্লধর্ম বেশি। হাইড্রক্সিল ইউনিভার্সাল নির্দেশককে কি বর্ণ দেয় বোঝানোর কিছু নাই, এটা অক্সাইড যেখানে শেষ হয়েছে তার পাশে ব্যবহারিক অংশ আছে, সেখান থেকে মুখস্থ করতে হবে। ফসফরাস সালফার জারক বিজারক কেমনে হয় উভয়, এটা গুহ স্যারের বইয়ের তথ্য, কম্পেনিয়ন বুক থেকে ডিরেক্ট তুলে দেয়া হয়েছে। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি কার কম কার বেশি কেমনে বের করবা, এটা এখন পর্যন্ত 10 বারের উপরে বলা হয়ে গেছে, আর বলবো না, এটা ক্লাসের ভিডিও সেভ থাকবে, দেখে নিতে হবে। সবচেয়ে সক্রিয় ধাতু ফ্রান্সিয়াম, আর যদি স্থায়ী শব্দটা মেনশন করে দেয় তাহলে স্থায়ী সর্বাপেক্ষা সক্রিয় হচ্ছে সিজিয়াম। আয়নিক ব্যাসার্ধর মান ওভাবে করে মুখস্থ করতে হবে না, যেগুলো বলছি তার বাইরে লাগবে না। ডি ব্লক মৌল কোনটির ঘনত্ব বেশি, এটা বইয়ের ডিরেক্ট লাইন, ইরিডিয়াম, আর স্ক্যান্ডিয়ামের সবচেয়ে কম। বই পড়তে হবে, বই না পড়লে জীবনেও এই এই মানে মেডিকেল অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবা না, এগুলো বইয়ের ডিরেক্ট কোয়েশ্চেন। উভধর্মী অক্সাইড বইয়ে যে কয়টা আছে সেগুলো মুখস্থ করতে হবে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে, আরো কয়েকটা আছে, সরি অ্যালুমিনিয়াম অক্সাইড আছে, আরো কয়েকটা আছে, এগুলো একটু বই থেকে মুখস্থ করতে হবে। আয়নীকরণ শক্তি বিভব একই। আদর্শ মৌল আমি ক্লাসে পড়াইছি, আদর্শ মৌল মানে হচ্ছে এরা স্ট্যান্ডার্ড, যে যেই বৈশিষ্ট্যটা মেনটেন করার কথা সেটা মেনটেন করে। কালার যেগুলো দাগানো আছে তার বাইরে পড়তে হবে না। অক্সিজেন দ্বিতীয় অধিক তড়িৎ-ঋণাত্মক মৌল, সর্বাধিক তড়িৎ-ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। কোয়েশ্চেন আনকমন লাগবেই, পড়ার পরিমাণ বাড়াতে হবে, পড়ার পরিমাণ না বাড়ালে, কম্পেনিয়ন বুক ভালো করে না পড়লে পরীক্ষার কোয়েশ্চেন পারবা না। কারণ আমি কিন্তু কালকের ক্লাসের শুরুতে একটা কথা বলছিলাম যে আমাদের হাজারি স্যার গুহ স্যার দুজনের বইটা গুরুত্ব দিয়ে পড়তে হবে। গুহ স্যারের বইয়ের যে অংশগুলা কম্পেনিয়ন বুকে দেওয়া আছে সেগুলো মাস্ট টু নো, পড়তেই হবে, এগুলো না পড়লে প্রশ্ন কঠিন লাগাটাই স্বাভাবিক। শিল্ডিং প্রভাব, আচ্ছাদন প্রভাব আমি বুঝাইছি আজকের ক্লাসে, একটু আগেই বুঝাইছি, ক্লাসের ভিডিওটা দেখে নিবা। যেই টপিকগুলো আমি দাগাই দিই না সেগুলো পড়তে হবে না, এই জন্য দাগাই দিই না। ইউনিভার্সাল নির্দেশক নিয়ে বলার কিছু নাই, এটা হচ্ছে অক্সাইডের ধর্ম যেখানে শেষ হয়েছে তারপরেই একটা বক্স আছে ব্যবহারিকে, সেই বক্স থেকে পড়বা।
গুহ স্যার হাজারি স্যার দুজন একটা সমান গুরুত্বপূর্ণ, কোনোটা হাজারি স্যার মেইন, গুহ স্যার সেকেন্ড রেফারেন্স। আদর্শ মৌল হচ্ছে হাজারি স্যার অনুযায়ী এসওপি ব্লক, গুহ স্যার অনুযায়ী দ্বিতীয় তৃতীয় পর্যায়, আর 10টা মৌল আছে ক্রিপন, রুবি, রাকা, সিয়াম, ইন্ডিয়া, ফ্রান্স, গ্যালোজে, এই ছন্দ দিয়ে পড়তে হবে। আর কত রে বাবু, ইম্পর্টেন্ট টপিক গুলাই তো বললাম, আবার কি বলবো? গুহ স্যারের বইয়ের পড়াগুলা কম্পেনিয়ন বুক থেকে অবশ্যই মুখস্থ করতে হবে। ঠিক আছে, তাহলে মোটামুটি এগুলাই ছিল। তোমাদের যদি আরো কোনো জিজ্ঞাসা থাকে এখন আর লাইভে কমেন্ট না করে প্রবলেম পোস্টে কমেন্ট করবা, আমি চেষ্টা করব রিপ্লাই করে দেওয়ার। আজকের মতো এখান থেকে আমাদের এতটুকুই থাকলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ। আচ্ছা, একজন বলতেছো ইলেকট্রন আসক্তির মান 0, এটা ম্যাগনেসিয়াম নাই, এটা আমি গুহ স্যারের বই থেকে দিছি, তুমি সলভ ক্লাসের পিডিএফটা নামাও, তাইলেই পেয়ে যাবা। ঠিক আছে, তাইলে আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। এরপরে যদি তোমাদের কোনো কমেন্ট থাকে প্রবলেম পোস্টে কমেন্ট করবা, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।